প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন বিনিয়োগ ও উদ্যোগের সুদিন অনুষ্ঠানে। আমরা এই আয়োজনে সাধারণত ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতির নানাবিধ বিষয় নিয়ে কথা বলি। আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ। আজকে আমরা পেয়েছি এমন একজন অতিথিকে যিনি একাধারে সরকারি কর্মকর্তা এবং অতীতে উনি কাজ করেছেন অনেক বহুজাতিক কোম্পানিতে, দেশে এবং বিদেশে। সিঙ্গাপুরে কাজ করেছেন, সাউথ কোরিয়াতে কাজ করেছেন, হংকং, ইন্দোনেশিয়াতে কাজ করেছেন। আজকে আমরা পেয়েছি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট জনাব নাহিয়ান রহমান রসি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? জি, ভালো। তা আমরা আপনার কাছ থেকে অনেক বিষয় জানবো, কারণ সরকারেও আপনার অভিজ্ঞতা হয়েছে এবং প্রাইভেট সেক্টরে তো নিশ্চয়ই দীর্ঘদিনের একটি অভিজ্ঞতা রয়েছে। আমরা তার আগে একটি প্রতিবেদন দেখে নেব। বেসরকারি খাতের দ্রুত বিকাশ ও দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্টের লক্ষ্যে 2016 সালের 1 সেপ্টেম্বর বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা গঠন করা হয়। দীর্ঘ 9 বছরের পথচলায় বিডা পাদ প্রদীপের আলোতে আসে সাম্প্রতিক মাসগুলোতে। বিশেষ করে নির্বাহী চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দায়িত্ব নেয়ার পর বিনিয়োগ আকর্ষণে নতুন পথ বেছে নেয় বিডা, যার ফলে গণ অভ্যুত্থানের পর বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতিতেও দেশে বিনিয়োগ পরিবেশের উন্নতি হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সহ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট $1.25 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির ৫ম সভায় এই তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন। এই বছরের প্রথম 6 মাসে প্রাপ্ত বিনিয়োগ প্রস্তাবের মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ $465 মিলিয়ন, স্থানীয় বিনিয়োগ $700 মিলিয়ন আর যৌথ বিনিয়োগ প্রস্তাব এসেছে $85 মিলিয়ন। বেশি বিনিয়োগ এসেছে চীন থেকে, যার পরিমাণ $330 মিলিয়ন। এছাড়া সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠান উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। $1.25 বিলিয়ন প্রস্তাবগুলোর মধ্যে এখন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে $231 মিলিয়ন প্রস্তাব। এক্ষেত্রে প্রাথমিক প্রস্তাব থেকে চূড়ান্ত পর্যায়ে রূপান্তরের হার প্রায় 18%। বিশ্বজুড়ে রূপান্তরের এই হার গড়ে 15 থেকে 20% কাছাকাছি, যা প্রমাণ করে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ভালো। বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করতে বাংলাদেশ বিজনেস পোর্টাল BBP নামে নতুন ওয়েব পোর্টাল চালু করতে যাচ্ছে সরকার। বিডা, বেজা, বেবজা ও বিসিকের পরিষেবাগুলো একত্রিত করে এই সমন্বিত অনলাইন প্ল্যাটফর্মটির কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সফট লঞ্চিং হতে চলেছে এর, আর সেপ্টেম্বর মাসেরই শেষ নাগাদ পুরো দমে প্ল্যাটফর্মটি চালু হবে। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে কাজ। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিডা যেভাবে চলছিল, আপনারা কি কেমন পরিবর্তনের কোনো ছোঁয়া লেগেছে বিডাতে? যে বিডা আগে খুব যে মানুষজন জানতো বিডাকে, এই আশিক চৌধুরীর এক প্রেজেন্টেশন বিডাকে অন্যমাত্রা একটা পরিচিতি পেয়েছে, এটা নিশ্চয়ই আমি বলতে পারি। আবার সাথে সাথে অন্য বিষয় আছে, আমরা পরে আলোচনা করব। কিন্তু এখন জানতে চাই বিডাতে কি ধরনের পরিবর্তন আপনারা এনেছেন, যারা প্রাইভেট সেক্টর থেকে এসেছেন, সরকারি লোকজনের সাথে কাজ করছেন। এখানে পরিবর্তনটা আসলে পলিসি লেভেল বলেন, ইনস্টিটিউশনাল কিছু পরিবর্তনের ব্যাপার থাকে, রেগুলেটরি ইস্যুতে থাকে। কি ধরনের পরিবর্তন আপনারা নিয়ে আসতে পেরেছেন বা করছেন, কাজ করছেন? খুবই সুন্দর প্রশ্ন। আমি যদি এভাবে বলি যে বিডা তো আজ প্রায় 9 বছর হলো মানে অপারেট করছে। আমি এভাবে দেখি জিনিসটা যে বিডা গত 9 বছরে বিনিয়োগকারীদের অনেক সেবা দিয়েছে, অনেক সাহায্য করেছে। কিন্তু আপনারা যদি এভাবে দেখেন যে মোটা দাগে বিডা প্রাইমারিলি কাজ করতো আসলে ডিফারেন্ট সার্ভিস দেয়াতে, ওইটা আসলে আমরা আমাদের আসলে অপারেশনস, সো অপারেশনাল সাপোর্ট হিসেবে বিডা সবসময় বিনিয়োগকারীদের পাশে ছিলেন। কিন্তু একজন বিনিয়োগকারী যখন আসে
এটা দেশি হোক বিদেশি হোক, আমাদের মতো ইমার্জিং কান্ট্রির কনটেক্সটে আসলে বিডার মতো একটি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি বা একটি ইনভেস্টমেন্ট এজেন্সির কাজ আসলে আরও অনেক ব্যাপক। তাকে আসলে শুধুমাত্র অপারেশনস আসলে অনেক শেষের দিকে এসে শুরু হয়, যখন সে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন তার যে সেবাগুলো লাগে সেই কাজগুলো আসলে আমরা অপারেশনসে দিয়ে থাকি। তার আগেও আসলে অনেক কাজ থাকে, যেমন রিসার্চ। একজন বিনিয়োগকারী আসলে কোন সেক্টরে আসবে, কোন সেক্টরের অপরচুনিটি কীরকম, কোন সেক্টর বা কোন সাবসেগমেন্ট আসলে ও আসলে এখানে বেশি রিটার্ন পাবে, এই রিসার্চ বা পলিসি অ্যাডভোকেসির একটা বড় কাজ থাকে। এর বাইরে থাকে আসলে আমরা যেটাকে বলি বিজনেস ডেভেলপমেন্ট, যেই কাজটা এখন আমি করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে একজন বিনিয়োগকারী আসার পর তার যেই জিজ্ঞাসা বা তার যে কোয়েরি বা তার যে চাহিদা থাকে, সেই চাহিদাগুলোকে তাকে আসলে পূরণ করে দেওয়া বা অন্যান্য দেশের সাথে তুলনা করে কতটুকু আমরা দিতে পারবো সেটা তুলে ধরা, এই বিজনেস ডেভেলপমেন্টের অনেক বড় একটা কাজ থাকে। তো এটা হচ্ছে আমরা যেটাকে বলি ফ্রন্ট এন্ডে কাজ। আমি বলবো বিডারে ফ্রন্ট এন্ডের কাজটাকে আমরা চেষ্টা করছি নতুন করে গড়ে তুলতে। এই জন্যই প্রবাবলি এখন আসলে বিডাম এত মানুষের চোখে আসছে, কারণ এই কাজগুলো আসলে আগে করতো না। এটা করার সাথে সাথেই আসলে বিভিন্ন পর্যায়ে নানা ধরনের সংস্কার বা চেঞ্জেস হচ্ছে, ইনস্টিটিউশনারি বলেন, এমপ্লয়ি লেভেলে বলেন। আমি যদি খুবই ছোটো আকারে কয়েকটি বলি, একটি মূল আমরা চেঞ্জ যেটা চেষ্টা করছি সেটা হলো যে বিডাকে আসলে কিভাবে মোর প্রাইভেট সেক্টরের কম্পিটিটর না হয়ে অ্যালাই হিসেবে বা ফ্রেন্ড হিসেবে কিভাবে আসলে মানে সিচুয়েট বা একটা স্ট্যাবলিশ করা যায়, যাতে করে আমরা সরকার এবং প্রাইভেট সেক্টরের মধ্যে সরকারের মধ্যে থেকে প্রাইভেট সেক্টরের অ্যাডভোকেসি করা, একটা ব্রিজ তৈরি করে দিয়ে। কারণ সরকারের পক্ষে আসলে অনেক সময় সম্ভব হয় না প্রাইভেট সেক্টরের জন্য কোন নীতি বা কোন জিনিসটা করলে ভালো হবে এটা বোঝা। তো মাঝখানের ওই ব্রিজটা করার জন্য আসলে আমরা ওই কোঅর্ডিনেটিং মিনিস্ট্রির যে রোলটা, সেটা আসলে আমরা চেষ্টা করছি বিডা থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ ইনভেস্টরদের জন্য। তো একটা শুরুতে আপনি বলেছিলেন যে ইনভেস্টররা আসলে রিসার্চটা দেখতে চায় এবং কোন সেক্টরে ইনভেস্ট করবে। এটার কি কোনো পয়েন্ট আছে যে ইনভেস্টররা বাংলাদেশে এসেই একটা জায়গা যাবে, সে যা জানতে চায় সেটা পাবে, এই ধরনের পরিকল্পনা কি আছে বা অলরেডি হয়েছে এরকম কিছু? হ্যাঁ, আমরা আসার পরে প্রথমেই যে কাজটি করি সেটা হচ্ছে আমরা দেখি যে আমাদের দেশে যদি কোনো ইনভেস্টর আসতে চায়, সে কোন সেক্টর থেকে শুরু করবে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আসলে পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। তো আমরা এই জন্যই যেটা করি, আমাদের বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে, এটা আমাদের ম্যানেজমেন্ট কনসালটেন্ট বলেন, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বলেন, আমাদের রিসার্চ এজেন্সি বা আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিজনেস অ্যাসোসিয়েশন যেগুলো আছে, সবার সাথেই আমরা কথা বলে আমরা একটি ন্যাশনাল এফডিআই হিট ম্যাপ, এটাকে আমরা বলি এফডিআই হিট ম্যাপ তৈরি করি, যেখানে আমরা 19টি প্রায়োরিটি সেক্টর, যে আমাদের দেশে যদি কোনো নতুন বিনিয়োগকারী আসতে চায় তাহলে আসলে কোন সেক্টরকে আমরা অগ্রাধিকার দিয়ে তাকে সাহায্য করতে চাই, বা আমাদের দেশের এখনকার কনটেক্সটে কোন কোন সেক্টরগুলো কাজে দিবে, সেই সেক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি প্রথম ধাপে। এটা হচ্ছে সেক্টরের দিক থেকে। এবং এরপরে আমরা চেষ্টা করি বিডাকে কিভাবে আসলে একটি ওয়ান স্টপ বা সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট প্রথম থেকেই বিনিয়োগকারী জার্নিতে আমরা স্থাপন করতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করছি, যাতে করে ওদের যে কোনো প্রবলেমই হোক বা যে কোনো দরকারই হোক, বিডাতেই যাতে আসলে আমরা সেই সেবাটা দিতে পারি। এই জন্য আপনারা জেনে থাকবেন, আমরা খুবই রিসেন্টলি আমাদের বিডার মধ্যেই রিলেশনশিপ ম্যানেজমেন্ট টিম বলতে একটি নতুন একটি টিমও আমরা গঠন করেছি। এই টিমের কাজই হলো, যদি কখনো কোনো নতুন ইনভেস্টর আসে, তাকে আসলে ফুল ইনভেস্টমেন্ট জার্নিতে টেক থ্রু করা। তো আমার মনে হয় এরকম এফডিআই হিটম্যাপ বলেন বা ইনভেস্টর রিলেশনশিপ ম্যানেজমেন্ট টিম বলেন, এই পদক্ষেপগুলোর মাধ্যমে আসলে আমরা এই ইনভেস্টরকে এই দেশে আনার জার্নিটাকে স্মুথ করার চেষ্টা করছি। ভেরি গুড ইনিশিয়েটিভ। অ্যান্ড একটি কথা আমি বলতে চাই এখানে, যে এই যে ইনভেস্টর আসলো, তার কি কি সার্ভিস লাগবে, আপনি বলছিলেন ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আপনারা কাজ করছেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়া বা ইনভেস্টর জনগণের কাছে দেখি যে ওয়ান স্টপ বলতে ফুল স্টপ। এটা কি আসলে এখনো ফুল স্টপ নাকি এখন ওয়ান স্টপ মানে হয়েছে, নাকি আপনারা চেষ্টা করছেন হবে এটা? কারণ সার্ভিস তো নিতে হয় অনেকগুলো এজেন্সি থেকে। আপনি পরিবেশের ছাড়পত্র দরকার, আরজিসি থেকে কিছু কাজ দরকার, সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স দরকার, এই সব কি বিডা অ্যাভেল দিতে পারে? এবং এটা কি আসলে অন্যরা যদি ওই সার্ভিসটা দেয় তাহলে তো পুলিশ স্টপ হতে পারে, কারণ আপনিও দিচ্ছেন, সিটি কর্পোরেশনও দিচ্ছে। এটা কি আপনার এখন কোন পর্যায়ে নিয়ে আসছেন? এটা আমার মানে যারা বিনিয়োগকারী তাদের জন্য খুবই কাজে লাগবে। না, এবং ভেরি ভ্যালিড প্রশ্ন। আমি বলি যে দেখেন, ওএসএস যখন আমরা বা ওয়ান স্টপ সার্ভিস আমরা যখন তৈরি করি বা প্রস্তুত করি, তখন এটার প্রিন্সিপাল এবং ইন্টেন্টটা কিন্তু ছিল বিনিয়োগকারীদের
এই যাত্রাটাকে সহজ করে দেওয়া। আমার কাছে মনে হয় আমরা সিস্টেমটা অনেক ভালো ক্রিয়েট করেছি, কিন্তু সিস্টেমটা এতই ভালো ক্রিয়েট করেছি যে আমরা বিভিন্ন ওয়ান স্টপ সার্ভিস ক্রিয়েট করে দিয়েছি। এই জন্য যেটা হয়েছে, ফ্র্যাগমেন্টেশন তৈরি হয়েছে। এটি একটি সমস্যা। আরেকটি সমস্যা আমি বলবো যে দেখেন, আপনি যখন একটি বিনিয়োগ ইকোসিস্টেম নিয়ে চিন্তা করেন, তখন বিডাই একমাত্র প্লেয়ার না, এখানে আসলে অন্যান্য অনেক মিনিস্ট্রি বা অন্যান্য অনেক এজেন্সি আছে। তো তাদেরও এখানে আসলে একটি সাপোর্ট আমাদের লাগে, তারাও যাতে আসলে আমাদের এই সিস্টেমে এসে ওই ওয়ান স্টপের সার্ভিসটা বা অনলাইন সার্ভিসটা ব্যবহার করে, তাহলেই আসলে এখান থেকে প্রকৃত বেনিফিটটা পাওয়া যায়। তো এই দুটি সমস্যায় যদি আমি অ্যাড্রেস করার কথা বলি, প্রথমটি নিয়ে আমরা চেষ্টা করছি এখন আমাদের এরকম বিভিন্ন যে এজেন্সির বিভিন্ন ওয়ান স্টপ আছে, সবগুলোকে এক জায়গায় করে একটা সিঙ্গেল ইউনিফাইড পোর্টাল করতে, যাতে করে আসলে ইনভেস্টরদের জন্য আসলে আমরা নিজেদের সাথে নিজেদের কম্পিটিশন না করে একটা জায়গার মধ্যে দিয়ে যাতে আসলে সকল সার্ভিসটা ওরা পেতে পারে, সেটা বিডা হোক বা যে কোনো অন্য নামেই হোক, সেটি আসলে মুখ্য বিষয় নয়। আর অন্যটাতে আমি যদি বলি, আমরা এখন সরকার থেকে উদ্যোগ নিচ্ছি যে আমরা অনলাইনের পাশাপাশি এতদিন আসলে ম্যানুয়াল সার্ভিসও দিয়ে যাচ্ছিলাম সকল এজেন্সিতে। আমরা চেষ্টা করছি ম্যানুয়াল সার্ভিসটা কীভাবে সম্পূর্ণরূপে বের হয়ে আসতে পারি, কারণ যখনই আসলে আপনি ম্যানুয়াল সার্ভিসটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিবেন, তখন আসলে অটোমেটিক সব কিছু আসলে কানেক্টেড হয়ে যাবে, ডিজিটাল হয়ে যাবে, সিম্পলিফাইড হয়ে যাবে। তখন আসলে বিভিন্ন মিনিস্ট্রির মধ্যে কোঅর্ডিনেশনও বেড়ে যাবে বা ইন্টিগ্রেশনও বেড়ে যাবে। তখন আমরা ওটাই চেষ্টা করছি যে এই ওয়ান স্টপটাকে ফুললি ফাংশনাল করতে কীভাবে আসলে আমরা এই ম্যানুয়ালটা থেকে পুরোপুরি দূরে যেতে পারি, এবং এই বিভিন্ন ওয়ান স্টপ পোর্টালগুলোকে কীভাবে আমরা ইউনিফাই করে একটি পোর্টাল করতে পারি। আমার মনে হয় দুটি মেজর জিনিস করলে অনেকাংশে ওয়ান স্টপের সুবিধাগুলো আমরা আরও ভোগ করতে পারি। তখন ইনভেস্টর কনফিডেন্সটা অনেকটা বেড়ে যাবে। তো আরেকটি বিষয় বলতে চাই যে আমি যেটা শুরুতে বলেছিলাম যে জনাব আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের পরে বিনিয়োগ কি বেড়েছে, এটা একটা কোশ্চেন। আর একটা হলো যে উনি বলেছিলেন যে বাংলাদেশ হবে ইন্ডাস্ট্রি হাব, ম্যানুফ্যাকচারিং হাব হবে। এটা হচ্ছে, মানে বিনিয়োগ কি বেড়েছে এক, আর একটা হাব হতে হলে আমাদের কি করণীয়? হ্যাঁ, আমি প্রথমেই বলি যে দেখেন, আমরা যে প্রেজেন্টেশন নিয়ে এত কথা বলি, আমি এটা পজিটিভভাবেই দেখি, কারণ একটি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির একটি কাজও কিন্তু আসলে দেশকে সুন্দর করে বাইরের লোকের কাছে বা দেশীয় বিনিয়োগকারীদের কাছে সুন্দর করে তুলে ধরা। তো সেটিও আমাদের আসলে কাজের মধ্যেই পড়ে, এবং আমি বলবো যে আমাদের বিডার চেয়ারম্যান বা আমরা সবাই সবসময় চেষ্টা করি সবসময় দেশকে সুন্দরভাবে উপস্থাপন করতে, যাতে করে আসলে বাইরের একটি লোক আমাদেরকে নিয়ে ফার্স্ট ইমপ্রেশন, সবসময় বলে থাকে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্টিং ইমপ্রেশন, তাহলে ফার্স্ট ইমপ্রেশনটা ভালো হয়। তবে হ্যাঁ, আপনার এখন যদি পরের কোয়েশ্চেনটাতে আসে বিনিয়োগ কি বেড়েছে নাকি, দেখেন বিনিয়োগ কখনোই আসলে একদিনে কেউ ডিসাইড করে না। আমি অনেককেই উদাহরণটি দিই যে আপনি যদি নিজের টাকা নিয়ে চিন্তা করেন, আমরা যখন কোনো একটি এফডিআর করতে চাই ব্যাংকে, আমরা প্রথমে কিন্তু গিয়ে একটি ব্যাংকে গিয়ে আমরা এফডিআরটা করি না। আমরা প্রথমে আমাদের যারা বন্ধু আছে বা আমাদের যারা আশেপাশের ফ্যামিলি মেম্বার আছে, তাদের থেকে আমরা জানতে চাই কোন 3-4টা ব্যাংকে কী রেটে এফডিআর দেওয়া হয়। তারপর আমরা একটা তুলনা করে আমরা একটা ডিসিশন দিই। বিনিয়োগকারীরাও কিন্তু সেরকম, বিনিয়োগকারীদের জন্য এটি ফুল একটা জার্নি বা একটা যাত্রা। এটি অনেক সময় 2 বছরও হতে পারে, অনেক সময় 6 মাসের মধ্যে অনেকে বিনিয়োগ করে থাকতে পারে। তবে আপনারা যদি দেখেন, আমরা যে পদক্ষেপ বা সংস্কারগুলো নিয়েছি, সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলা বিনিয়োগ যেগুলো স্টাক ছিল, সেগুলো আসলে এখন রিয়েলাইজড হচ্ছে। আমি যদি ডেটা দিয়ে বলতে চাই, এই বছরের প্রথম কোয়ার্টার যেটা ছিল জানুয়ারি থেকে মার্চ, এই পিরিয়ডে আমরা আসলে প্রায় 74% বিনিয়োগ বৃদ্ধি করতে পেরেছি গত কোয়ার্টারের তুলনায়, এবং এটি গত বছরের কোয়ার্টার 1-এর তুলনায় প্রায় দ্বিগুণ। শুধু তাই না, আমি যদি এই বছরের প্রথম 5 মাস জানুয়ারি থেকে মে বলি, এই 5 মাসে আমরা আমাদের সকল বিনিয়োগ প্রমোশন এজেন্সিগুলোতে প্রায় $1 বিলিয়ন প্রপোজাল পেয়েছি। অবশ্যই $1 বিলিয়ন সবাই এখনই ইনভেস্ট করবে না, এরা ওদের ডিউ ডিলিজেন্স করবে, কনভার্সনের মাধ্যমে যাবে। বাট আমি বলবো যে আমাদের এই সংস্কারগুলো বা আমাদের ইকোনমিক ওভারঅল টার্ন অ্যারাউন্ডটা ওই পজিটিভিটিতে ফেরত আনছে, বা আমাদেরকে প্রসেসটা কন্টিনিউ করতে হবে, এটা একদিনই আসলে চেঞ্জ হয়ে যাবে না। আপনি যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন ম্যানুফ্যাকচারিং হাব নিয়ে, দেখেন আমাদের দেশের সবচাইতে বড় অ্যাসেট হচ্ছে আমাদের মানব সম্পদ। আমাদের এই মানব সম্পদের যে অ্যাডভান্টেজটা আমাদের আছে, সেটি অনেক দেশের তুলনায় আসলে আমরা অনেক এগিয়ে, এবং আমাদের এই অ্যাডভান্টেজটা আগামী 15 থেকে 20 বছর থাকবে। এই অ্যাসেটটাকে কাজে লাগাতে হলে আমাদের ম্যানুফ্যাকচারিং হাবের কোনো অল্টারনেটিভ নেই আমি বলবো, এবং আমাদের এখানে অন্যান্য যে কস্ট অফ প্রোডাকশন আছে সেটিও আসলে তুলনামূলকভাবে অনেক কম। তো আমরা যদি আমাদের কস্ট অফ প্রোডাকশন ফ্যাক্টরস এবং আমাদের এই মানব সম্পদকে কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই আমরা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে নিজেকে তুলে ধরতে পারবো। এখানে কিছু কিছু নিয়ামক লাগবে, যেমন আমাদের
পোর্টের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, আমাদের কাস্টমস প্রসেস সিম্পলিফাই করতে হবে, আমাদের অন্যান্য যেই রপ্তানিমুখী প্রসেসগুলো আছে, বন্ড পাওয়া, লাইসেন্স পাওয়া, সবগুলোকে সিম্পলিফাই করতে হবে। তো আমরা চেষ্টা করছি বিভিন্ন জিনিসপত্রগুলোকে সিম্পলিফাই করতে, কিন্তু আমার বিষয় হচ্ছে এই সবগুলো যদি আমরা একত্রে ট্যাকেল করতে পারি, আমাদের যেই ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো অবশ্যই কাজে লাগিয়ে আমরা ম্যানুফ্যাকচারিং হাব হতে পারবো। বিডা এমন কিছু করতে পারে যেটি অন্য অন্য মিনিস্ট্রি, এজেন্সি তাদেরকে সাপোর্ট করবে, এই ধরনের কোনো কৌশল বা চিন্তা ধারণা কি বিডার আছে কিনা? হ্যাঁ, এখানে দুটি জিনিস আমি বলি। প্রথমটি বলতে হবে যে দেখেন, আপনি যেটি বললেন সেটি এক কথায় বলতে আমলাতান্ত্রিক জটিলতা আমরা যেটা ফেস করি আমাদের দেশে। এখানে আমি একটি কথা বলে রাখি যে দেখেন, এই আমলাতান্ত্রিক জটিলতার বিষয়টি না আমাদের জন্যই একেবারে ভিন্ন নয়, এটি সব দেশেই থাকে, এবং এটি আপনি ইন্দোনেশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ভিয়েতনাম বলেন, সব দেশই আসলে এটি মোকাবেলা করেছে। সব দেশ বিভিন্ন বিভিন্ন উপায়ে এটি আসলে মোকাবেলা করার চেষ্টা করে। যেমন আমি বলতে পারি, ইন্দোনেশিয়াতে 2013 সালে একটি কোঅর্ডিনেটিং মিনিস্টার রোল তৈরি করা হয়, যার কাজই ছিল এই বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় তৈরি করা। সিঙ্গাপুরের ডেপুটি প্রাইম মিনিস্টার বলতে একটি স্পেসিফিক রোলই ক্রিয়েট করা হয়, যার কাজ ছিল সমন্বয়টা করা। তো আমাদের দেশে আমরা আপাতত চেষ্টা করছি ওরকম একটি সিমিলার স্ট্রাকচার তৈরি করতে বিনিয়োগের ক্ষেত্রে। তো আমরা যেটি করি, প্রায় 2 মাস অন্তর অন্তর আমরা এটাকে বলি ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন কমিটি। তো আমাদের এই কোঅর্ডিনেশন কমিটিতে আমরা বিভিন্ন এজেন্সি যারা বিনিয়োগের সাথে জড়িত সবাইকে আমরা একসাথে এক টেবিলে আনার চেষ্টা করি। বিনিয়োগকারীদের এবং বিনিয়োগ নিয়ে যে সকল সমস্যা, সংস্কার, চেঞ্জ বা পরিবর্তন দরকার, সব কিছু আমরা ওখানে একসাথে কথা বলি। এই কমিটিটার প্রধান হচ্ছে আমাদের আন্তর্জাতিক আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিষয়ে যে মাননীয় উপদেষ্টা রয়েছেন লুৎফে সিদ্দিকী, তিনি এটা চেয়ার করেন। তো এটি হচ্ছে আমরা আপাতত একটি ইন্টারিম সলিউশন হিসেবে আমরা এরকম কোঅর্ডিনেশন বা সমন্বয় কমিটির মাধ্যমে আমরা সলিউশনগুলো করছি। লং টার্ম যদি আমি চিন্তা করি, লং টার্মে আসলে আপনাকে এটি করতে হলে আপনাকে যেটি করতে হবে, আমাদের যে এখন ফ্র্যাগমেন্টেড এজেন্সিগুলো আছে, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে বিডা, বেজা, ব্যবজা, হাইটেক পার্ক, অনেকগুলো প্রতিষ্ঠান, পিপিপি অথরিটি, তা আসলে বিনিয়োগকারীরা তো এসে কনফিউজড হয়ে যাবে। এটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমি ওই যে এটা আপনি যেটা বলেন, আমাদের যেটা হয়ে যায়, আমরা একজন আরেকজনের সাথে এখন কম্পিট করি। হ্যাঁ, বিনিয়োগকারীকে নিজেই মানে অ্যাসেস করে বের করতে আমি কোথায় ইনভেস্ট করব। এটা তো আসলে বাংলাদেশ, আপনি বাংলাদেশের যেখানেই ইনভেস্ট করেন সেটা বাংলাদেশের লাভ হবে। এই জন্য আমার মনে আমরা একটি পদক্ষেপ নিয়েছি, আপনারা অনেকেই জানেন যে আমরা এই বিভিন্ন প্রমোশন এজেন্সিগুলোকে একত্রীকরণ করার একটি চিন্তা করছি। এটিতে দুদিক দিয়ে লাভ হবে। মেইন উপকারটা হবে আসলে আমাদের বিনিয়োগকারীদের। তারা আসার পর এখন যে কনফিউশন বা যে ফ্রাস্ট্রেশনে পড়ে, সেটি থেকে অনেক উপকৃত হবে সবাই, যাতে করে একটি ফেস বা একটি অর্গানাইজেশনের সাথে ওনারা কথা বলে ওনাদের প্রবলেমগুলো সলভ হবে। আরেকটি হচ্ছে, এই সকল ফ্র্যাগমেন্টের অর্গানাইজেশন বা এজেন্সিগুলোকে যখন আপনি একত্রীকরণ করবেন, তখন সেই অর্গানাইজেশনটার পাওয়ার বা ইনফ্লুয়েন্সও আসলে অনেক বেড়ে যাবে। তখন ওই অর্গানাইজেশনটাই এই কোঅর্ডিনেশন মিনিস্ট্রি হিসেবে কাজ করতে পারবে অন্যান্য এজেন্সিগুলোর সাথে। ওই এক কারণেই আমার মনে হয় যে আমাদের এই পদক্ষেপটি লং টার্মে অনেক ভালো ইম্প্যাক্ট রাখতে পারবে। একেবারে শেষ কোশ্চেন আপনার জন্য, যে আপনি মেন্টরিং করে থাকেন তরুণদের জন্য, আপনি যেহেতু বিদেশে লম্বা সময় কাজ করেছেন, মেন্টরিংয়ে কি এমন কোনো ইনফ্লুয়েন্স থাকে কিনা যে তরুণরা বাংলাদেশের হয়ে কাজ করবে, বিদেশেও সেটেল হবে না, এই ধরনের ইস্যু আছে কিনা? আর তরুণদের জন্য আপনার সর্বশেষ বার্তা কী হবে? আমার সবসময়ই মনে হয় যে আসলে সবচাইতে বড় অ্যাডভাইস আমি যেটা দিয়ে থাকি তরুণদেরকে হচ্ছে, তাদের যেই কাজটা করতে সবচেয়ে ভালো লাগে নিজেদের কাছে, সেই কাজটাতেই তাদের মনোযোগ করা উচিত। আপনি যখন একটি কাজ নিজের মন থেকে করবেন, তখন আপনি সেটা রিটার্নটা অটোমেটিক্যালি পাবেন। তো আমার প্রথম অ্যাডভাইস হচ্ছে আসলে আপনি যেই কাজে ভালো, সেই কাজটাকে আইডেন্টিফাই করেন এবং সেই কাজটাকে আপনি চেষ্টা করেন বেস্ট হতে। কিভাবে আপনি একটি পার্টিকুলার কাজে বেস্ট হবেন, সেটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাডভাইস। সেকেন্ড হচ্ছে যে আমি বলবো যে আমার মনে হয় আমাদের সবারই আসলে দেশের জন্য কিছু করার অলওয়েজ ইচ্ছা থাকে, আমরা কেউ সব সুযোগটা পাই না। তো আমি বলবো যে যেখানেই থাকুক না কেন, সেখানে যদি সে ভালো করতে থাকে, অবশ্যই তার সুযোগ আসবে দেশের জন্য কাজ করার। এটি কিন্তু আপনি বাইরে থেকেও করতে পারেন। আপনি জানেন যে আমাদের দেশের একটি মূল কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে আমাদের যে রেমিটেন্স প্রবাহটা আসে, এবং বাইরে যখন আপনি যান, তখন যদি আপনি বাইরে আমাদের দেশের অ্যাম্বাসেডর হয়ে কাজ করতে পারেন, সেটি কিন্তু অন্য অনেক মানুষের জন্য দুয়ার খুলে দেয়। তো আপনার কিন্তু অলওয়েজ একটা রেসপন্সিবিলিটি থাকে বাইরে আপনি বাংলাদেশের বেস্ট আউটলুকটা দেখানোর।
তো আপনি কিন্তু বাংলাদেশের একজন অ্যাম্বাসেডার, সুতরাং আপনি দেশে হন বিদেশে হন সব জায়গায় আপনাকে চেষ্টা করতে হবে কীভাবে আপনি বাংলাদেশকে বেস্ট রূপে বা বেস্ট চিত্রে তুলে ধরবেন। আমার অ্যাডভাইস হবে সবার জন্যই হার্ডওয়ার্কের আসলে কোনো বিকল্প নেই, হার্ডওয়ার্ক করতে হবে এবং আমি বলবো সবসময় চেষ্টা করবেন আপনি যেই কাজে ভালো সেই কাজটাতে কীভাবে আপনি টপার হতে পারবেন, সেটি আমার একমাত্র অ্যাডভাইস হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা হয়তো অন্য একদিন আপনার সাথে অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এইখানে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। আবার দেখা হবে আগামী সপ্তাহে অন্য একটি বিষয় অন্য কোনো অতিথির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।